সম্প্রতি ফেংইউন 4C স্যাটেলাইট থেকে ধারণ করা প্রথম ছবি প্রকাশ করেছে চীনের আবহাওয়া প্রশাসন। এর মধ্য দিয়ে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত সম্পূর্ণ স্বাধীন ও নিয়ন্ত্রণযোগ্য রিয়েল টাইম মনিটরিং বা সার্বক্ষণিক নজরদারি সক্ষমতা অর্জন করেছে দেশটি। 2025 সালের 27 ডিসেম্বর চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের সিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ব্যাপক পর্যবেক্ষণ সক্ষমতার দিক থেকে একক জিও স্টেশনারি আবহাওয়া স্যাটেলাইট হিসেবে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী উপগ্রহ। এই প্রথম ছবিগুলো প্রকাশের অর্থ হল স্যাটেলাইট সহ পুরো আবহাওয়া পর্যবেক্ষণ প্ল্যাটফর্মটি ঠিকঠাকভাবে কাজ করছে। প্রথম ধাপের এই ছবিগুলো পাওয়া স্যাটেলাইটের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। উৎক্ষেপণ ও কক্ষপথে প্রবেশের পর ছবি প্রক্রিয়াকরণ এবং ডেটা ট্রান্সমিশনের মতো ধারাবাহিক কাজগুলো সম্পন্ন করতে হয়। ছবিগুলো পাওয়ার অর্থ হলো স্যাটেলাইটের প্রতিটি সিস্টেম ও গ্রাউন্ড বেস ডেটা প্রসেসিং স্বাভাবিকভাবে কাজ করছে। তাছাড়া ছবির মান চমৎকার, যা আগের স্যাটেলাইটের চেয়ে অনেক বেশি উন্নত। ফেংইউন 4C স্যাটেলাইটে আন্তর্জাতিক মানের 6টি অত্যাধুনিক পেলোড যুক্ত করা হয়েছে। এগুলো মূলত হঠাৎ তৈরি হওয়া মারাত্মক ঝড় ও ছোট মাঝারি আকারের আবহাওয়া ব্যবস্থাগুলোর ছবি তোলার জন্য বিশেষভাবে ডিজাইন করা। এতে রয়েছে ইন্টারফেরোমেট্রিক অ্যাটমসফিয়ার ভার্টিক্যাল সাউন্ডার। এটি বায়ুমণ্ডলের উলম্ব কাঠামোর অত্যন্ত নিখুঁত স্পেকট্রাল ডেটা সরবরাহ করে, যা আবহাওয়ার পূর্বাভাসকে আরও নির্ভুল করতে সাহায্য করবে। লাইটিং ইমেজার মারাত্মক বজ্রঝড়ের সময় বজ্রপাতের অবিচ্ছিন্ন অ্যানিমেশন তৈরি করতে সক্ষম। এটি চরম ভাবাপন্ন আবহাওয়া পর্যবেক্ষণ এবং আগাম সতর্কতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আরও রয়েছে মাল্টিব্যান্ড আয়নোস্ফিয়ারিক আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার ইমেজার। এই যন্ত্রটি পূর্ব গোলার্ধের এয়ার গ্লো একটানা পর্যবেক্ষণ করেছে। পৃথিবীর আয়নোস্ফিয়ারের যে কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের যোগাযোগ ও নেভিগেশন সিগন্যালকে বাধাগ্রস্ত করে, এটি তার নিখুঁত মানচিত্র তৈরি করতে পারে। সোলার এক্স-রে এবং আল্ট্রাভায়োলেট ফ্লাক্স সেন্সরের সাথে যুক্ত হয়ে একটি সৌরশিখা অগ্নুৎপাতের সময়কার ছবি ও বিকিরণের পরিবর্তন সফলভাবে ধারণ করেছে। এর ফলে সূর্যের কার্যকলাপ ট্র্যাক করার ক্ষেত্রে চীনের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। 6টি গুরুত্বপূর্ণ আবহাওয়া পেলোড থাকায় এই স্যাটেলাইটটি পৃথিবীর বায়ুমণ্ডল থেকে শুরু করে সূর্য পর্যন্ত একটানা পর্যবেক্ষণ করতে পারে। সূর্য পৃথিবীর সম্পর্ক অধ্যয়ন এবং বড় ধরনের আবহাওয়া বিপর্যয় পর্যবেক্ষণে এটি অত্যন্ত কার্যকরী। এটি দিনে রাতে ছোট ও মাঝারি এলাকার মিনিট ভিত্তিক হাই রেজলিউশন পর্যবেক্ষণ করতে পারে। চীনের জন্য এটি প্রথম স্পেস বেসড সক্ষমতা, যার মাধ্যমে তীব্র বৃষ্টিপাত এবং টর্নেডোর মতো দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ায় মিনিটে মিনিটে নজরদারি করা সম্ভব হবে। বর্তমানে চালু থাকা অন্য কোনো জিও স্টেশনারি আবহাওয়া স্যাটেলাইটে এত বেশি পেলোড বা সরঞ্জাম নেই। থাং শিহাওয়ের মতে, বেশি পেলোড মানে বেশি সক্ষমতা, তবে এর জন্য স্যাটেলাইট প্ল্যাটফর্মের নির্ভুলতা, স্থিতিশীলতা এবং তাপ ব্যবস্থাপনার মতো বাড়তি চ্যালেঞ্জও থাকে। চীন ক্যালিব্রেশন এবং পজিশনিংয়ের মতো একাধিক প্রযুক্তিগত বাধা এই প্রক্রিয়ায় সফলভাবে অতিক্রম করেছে। আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য মতে, এই বছরের প্রধান বর্ষা মৌসুমেই ফেংইউন 4C স্যাটেলাইটটির অপারেশনাল ট্রায়াল শুরু হবে। এর মাধ্যমে স্বল্পস্থায়ী ও ছোট আকারের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আগাম সতর্কতা ব্যবস্থা এবং মনিটরিং সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। প্রচলিত বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্রের ধারণা বদলে দিয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনল চীন। দেশটির কুইচৌ প্রদেশে বিশ্বের প্রথম বাণিজ্যিক সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড বিদ্যুৎ কেন্দ্র ছাওথান 1 টানা 6 মাস ধরে সাফল্যের সাথে বিদ্যুৎ উৎপাদন করছে। দীর্ঘ 17 বছরের নিরলস গবেষণার ফসল এই প্রযুক্তিটি এখন শিল্পক্ষেত্রে বর্জ্য তাপ পুনরুদ্ধার থেকে শুরু করে সৌর বিদ্যুৎ ও শক্তি সঞ্চয় খাতের জন্য এক
বৈপ্লবিক সমাধান হয়ে উঠেছে। বিদ্যুৎ উৎপাদনে এতদিন পানি বা বাষ্পকে ওয়ার্কিং মিডিয়াম বা মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু বিজ্ঞানীরা দেখলেন কার্বন ডাই অক্সাইডকে যখন একটি নির্দিষ্ট উচ্চচাপ ও তাপমাত্রায় সুপার ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে আসা হয়, তখন এটি বাষ্পের তুলনায় অনেক বেশি কার্যকর ও দক্ষ মাধ্যম হিসেবে কাজ করে। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রের আকার যেমন ছোট করা সম্ভব, তেমনি উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এই প্রযুক্তির পেছনে কারিগর হলেন চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের প্রধান বিজ্ঞানী হুয়াং ইয়াংপিং এবং তার তরুণ গবেষক দল। 17 বছর আগে যখন হুয়াং এই প্রকল্পের কথা ভাবেন, তখন বেশিরভাগ মানুষই একে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছিল। সে সময় অধিকাংশ মানুষের ধারণা ছিল এই প্রযুক্তির কোনো ভবিষ্যৎ নেই। আমরা সব জায়গা থেকে কেবল নেতিবাচক সাড়া পেয়েছিলাম। কিন্তু দমে যাননি হুয়াং। কোনো তাত্ত্বিক মডেল বা পূর্বের ডেটা না থাকা সত্ত্বেও 35 বছরের কম বয়সী তরুণদের নিয়ে গঠিত এই দলটি নিজেদের চেষ্টায় তাত্ত্বিক কাঠামো তৈরি করে এবং ধাপে ধাপে ডেটা সংগ্রহ করে। তাদের অদম্য জেদ আর বিজ্ঞানী সুলভ মানসিকতাই এই অসম্ভবকে সম্ভব করেছে। গবেষণাগার থেকে বাস্তব কারখানায় প্রযুক্তিটি রূপান্তর করা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং। প্রকল্পের অনসাইট টেকনিক্যাল ডিরেক্টর চাও শুয়েন বিং জানান, তারা এমন এক পথে হাঁটছিলেন যেখানে আগে কেউ কখনো যায়নি। প্রথমবার টারবাইন ঘোরানোর সময় প্রকৃত ডেটা আমাদের হিসেবের চেয়ে অনেক আলাদা ছিল। কেন এমন হচ্ছে তা বুঝতে না পেরে আমাদের পুরো পরিকল্পনা বাতিল করে নতুন করে সবকিছু পরীক্ষা করতে হয়েছিল। সেই সময়টা আমাদের আত্মবিশ্বাসকে চরমভাবে পরীক্ষা করেছিল। And we couldn't figure out why. কঠোর পরিশ্রম আর অনিশ্চয়তার দোলাচলে কাটতে থাকে সময়। টারবাইন চালু করতে গিয়ে ডজনেরও বেশি বার ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। তবে অবশেষে 2025 সালের এক গভীর রাতে আসে সেই মাহেন্দ্রক্ষণ। টারবাইনটি সফলভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। চাওয়ের ভাষায়, পাওয়ার জেনারেশনের মুহূর্তটি ছিল অবর্ণনীয়। আমরা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। আমরা একে অপরকে কেবল জিজ্ঞাসা করছিলাম, আমরা কি সত্যি এটা করতে পেরেছি? ছাওথান 1 প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদন দক্ষতা 85% বেশি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এর বহুমুখী প্রয়োগ সম্পর্কে হুয়াং বলেন, এই প্রযুক্তির সবচেয়ে বড় মূল্য হলো এটি মানবজাতিকে শক্তি ব্যবহারের আরও দক্ষ পথ দেখাচ্ছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জন্য বিদ্যুতের যে আকাশচুম্বী চাহিদা তৈরি হচ্ছে, তা মেটাতে এই প্রযুক্তি কার্যকর সমাধান হতে পারে। শিল্প কারখানার বর্জ্যতাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সৌরতাপীয় বিদ্যুৎ এবং আধুনিক শক্তি সঞ্চয় ব্যবস্থায় সুপারক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড প্রযুক্তি একটি নতুন মাইলফলক। এটি কেবল চীনের জ্বালানি নিরাপত্তায় নিশ্চিত করছে না, বরং বৈশ্বিক জ্বালানি সাশ্রয়েও যোগ করছে নতুন মাত্রা। কুইচু প্রদেশের গহীন কোণে গড়ে ওঠা এই ছোট স্থাপনাটি আজ বিশ্ববাসীকে দেখাচ্ছে শক্তির এক নতুন ও সবুজ ভবিষ্যতের স্বপ্ন। লুৎফর কবির, সিএমজি বাংলা। রূপ ধারণ করেছে। সম্প্রতি চীনের সিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইরি নদী উপত্যকা বছরের সবচেয়ে মনোরম সময় প্রবেশ করেছে। চীনের লাভেন্ডার শহর হিসেবে পরিচিত এই অঞ্চলটির 3,300 হেক্টরেরও বেশি ভূমিতে লাভেন্ডার ফুটে উঠেছে। বেগুনি ফুলের সমুদ্র বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের আকর্ষণ করছে। চীনের চেজিয়াং প্রদেশের পর্যটক ইউটিং বলেন, আমি এবার বিশেষ করে ল্যাভেন্ডার
ফুটন্ত দৃশ্য উপভোগ করে এসেছি, কারণ আমার কাছে এটি দারুণ রোম্যান্টিক দৃশ্য। এই বেগুনি ভোরের সমুদ্র শুধু প্রকৃতিকে সুন্দর করে তোলেনি, বরং স্থানীয় কৃষি, সংস্কৃতি ও পর্যটন শিল্পের সমন্বিত বিকাশকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়েছে এবং স্থানীয় মানুষের আয়ও বৃদ্ধি করেছে। এছাড়া এই মাঠগুলো সিনজিয়াংয়ের পরিবেশ পুনরুদ্ধার ও মরুকরণ রোধে সরকারের প্রচেষ্টার প্রমাণ। 2017 সালের আগে এই ভূমি ছিল জলাভূমিহীন, মাটি ছিল অনুর্বর এবং বাস্তুতন্ত্র ছিল ভঙ্গুর। পরিবেশ পুনরুদ্ধারসহ সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় প্রায় 1500 হেক্টরে ল্যাভেন্ডার, 1200 হেক্টরে ফলের বাগান এবং 1300 হেক্টরেরও বেশি শস্য ও তেল বীজ ফসল চাষ করা হয়েছে, যা একটি ত্রিপূর্ণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। চীন থেকে আকাশ, চায়না মিডিয়া গ্রুপ, CMG। চীনের হাইনান প্রদেশের নানইয়াও ও ফেংলিং সংরক্ষিত এলাকায় বিলুপ্ত প্রায় সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা শান্ত নদী আর তার কোল ঘেঁষে জেগে ওঠা বিস্তীর্ণ ঘাসের ক্ষেত। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির এই শান্ত পরিবেশে আপন মনে ঘুরে বেড়াচ্ছে একদল বন্য হরিণ। তাদের অবাধ বিচরণ আর চঞ্চলতা পুরো উপত্যকাকে করে তুলেছে প্রাণ প্রাচুর্যময়। এখানকার পাহাড়ের পাদদেশ দিয়ে এঁকে বেঁকে চলা নদীর কিছু অংশ চরের কারণে ছোট ছোট জলাশয়ে বিভক্ত হয়েছে। নদীর এক পাশে ঘন জঙ্গল আর অন্য পাশে বিস্তীর্ণ উন্মুক্ত প্রান্তর বন্যপ্রাণীদের চারণভূমির জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। এই সবুজ ও তামাটি রঙের ঘাস খেতে মূল আকর্ষণ হরিণের দল। বাতাসে কান খাড়া করে একদল হরিণকে মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্তে অনিন্দ ছন্দে ছুটে বেড়াতে দেখা যায়। তাদের এই গতিময়তা প্রকৃতির এক আদিম সৌন্দর্যকে স্মরণ করিয়ে দেয়। নীল আকাশে সাদা মেঘ আর নিচে পাহাড়, নদী ও বন্যপ্রাণীর এই সহাবস্থান প্রকৃতির লুকিয়ে থাকা মূল সৌন্দর্যকে প্রকাশ করে। মানুষের কোলাহলমুক্ত এই উপত্যকাটি যেমন হরিণদের জন্য এক নিরাপদ স্বর্গরাজ্য, তেমনি প্রকৃতির এক অমলিন রূপ। হোসনে মোবারক সৌরভ, CMG বাংলা। উত্তর চীনের কোয়াংতংয়ের ঘন অরণ্যের নিচে লুকিয়ে আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীদের এক রূপকথার স্বর্গরাজ্য। একটি পূর্ণাঙ্গ স্ত্রী ক্যারোটিমাস জ্যানসনি পোকা আপন মনে হেঁটে বেড়াচ্ছে সেখানে। অন্যদিকে একটি পূর্ণবয়স্ক পুরুষ পোকা গাছের ছালের নিচে থাকা সুমিষ্ট রস আস্বাদনে মগ্ন ছিল। ঠিক তখনই স্ত্রী পোকাটি তার নজরে আসে।
সময় নষ্ট না করে সে তৎক্ষণাৎ তার ভোজন পর্ব অসমাপ্ত রেখে প্রিয়তমার দিকে ছুটে চলে। স্ত্রী পোকাটি ধরা দিতে চাইছে না, তাই সে কিছুটা ভাব দেখাচ্ছে। তবে পুরুষ পোকাটিও নাছোড়বান্দা, সে তার পিছু ছাড়ল না। এবার এলো আসল পরীক্ষা। স্ত্রী পোকাটি তার ডানা মেলে বাতাসে উড়াল দিল, কিন্তু তার এই প্রেমিক শিকারীটি এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে অত্যন্ত সতর্কতার সাথে তার কাছে এগোতে থাকে। যেন খুব বেশি তাড়াহুড়ো করে তাকে ভরকে না দেয়। অবশেষে স্ত্রী পোকাটির মন গলে এবং সে গতি কমিয়ে তার সাথে এক রোমান্টিক অভিসারে মিলিত হয়। প্রেমের পথ কখনোই মসৃণ নয়। পুরুষ পোকাটি তার সামনের পা দুটো নেড়ে চমৎকারভাবে ডালি মেলে ধরে, একই সাথে সঙ্গিনীকে মুগ্ধ করতে এবং তাকে ভালোবাসার আলিঙ্গনে জড়াতে। নিজেদের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হওয়ার পর তাদের এই লুকোচুরি খেলার অবসান ঘটে। তারা তাদের এই সংক্ষিপ্ত জীবনের এক চিলতে অথচ সুন্দরতম মুহূর্তটি একসাথে উপভোগ করতে শুরু করে। বসন্ত হলো এক নতুন সতেজতা ও প্রাণ শক্তির ঋতু। প্রকৃতির এই বিশাল চত্বরের প্রতিটি জীবই যেন এক চমৎকার উৎসবে মেতে উঠেছে। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই পৃথিবী আজ তার বৈচিত্র্যময় সৌন্দর্য ধরে রেখেছে। জীবনের এই বহমান ধারা এক বিশাল নদীর মতো এগিয়ে চলে, যেখানে প্রতিটি প্রাণ জলের এক বিন্দুর মতোই অপরিহার্য।